কপাল ভালো যে এখনো কিছু মানুষ ডক্টর অনুভব মৈত্রকে মনে রেখেছে, আর তুই সেই মানুষটাকে তোর জীবন থেকে মুছে ফেলতে চাইছিস। পিসিমণি, পিসিমণি তুমি শান্ত হতো, এরকম করো না, শান্ত হো। আমি পারছি না নন্দা, আমি জাস্ট শান্ত হতে পারছি না। আমার ছেলেটা। তোমার ছেলেটা কি উচ্ছন্নে গেছে? তোমার ছেলে খারাপ হয়ে গেছে? চুপ কর তুই, মুখে মুখে খালি কথা। ঠিক করেছে নন্দা তোর সঙ্গে বাচ্চাটাকে বেরোতে না দিয়ে। চলো মা, আমরা ঘুরতে যাবো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন না না, ঘুরতে যাবে না, দিয়ে আমাকে দিও, এখন ঘুমো ঘুমো কর। ঘুমোবে না পা? ঘুমোবে তো? শোনা মা, ঘুমবে। চল 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 চল। দাদা, আমি জানি গিনি আমার থেকেও বেশি তোমার কাছে সেফ, কিন্তু এখানে তো গিনির ব্যাপারে কথা হচ্ছে না, তোমার ব্যাপারে কথা হচ্ছে। তুমি এগুলো কি করছো দাদা, কেন করছো? দেখো, আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি যে তোমার দিদির প্রতি একটা গিল্ট কাজ করছে। অনেক অন্যায় করেছো তুমি দিদির সঙ্গে, হ্যাঁ, অনেক ভুল বোঝাবুঝিও হয়েছে তোমাদের মধ্যে, আর সেগুলোর জন্য তুমি দিদির কাছ থেকে ক্ষমাও চাইতে পারোনি। দিদিও হয়তো নিজের অভিমান থেকে তোমাকে অনেক কথা বলতে পারেনি, অনেক কিছু এক্সপ্রেস করতে পারেনি, কিন্তু সেগুলো রিপেন্টেন্সের পথ তো এটা নয় যেটা তুমি করছো। এরম ভাবে তো চলতে পারে না না দাদা। তুমি যদি এরম উদ্ভ্রান্তের মতন ব্যবহার করতে থাকো, এটা তো খুব মুশকিল। এইভাবে তুমি আমাদের সবাইকে কষ্ট দেবে। আগে দিদিকে দিয়েছো, এখন পিসিমণি আর আঙ্কেলকে দিচ্ছ, আমাদেরকে দিচ্ছ, তারপরে গিনিকে দেবে। এটা তো তোমার একটা প্যাটার্ন হয়ে গেছে, আর এইভাবে তো চলতে পারে না। গিনিকে দেখেছো তো তুমি দাদা? ও তো তোমাকে ভীষণ ভালোবাসে, আর আমি জানি তুমি ওকে যথেষ্ট ভালোবাসো, কিন্তু একবার ভেবে দেখো তো, যেদিন গিনি বড় হবে সেদিন তো ও তোমার মধ্যে একজন আইডিয়ালকে খুঁজবে, একজন ফাদার ফিগারকে খোঁজার চেষ্টা করবে। আর তারপরে যখন ও বড় হয়ে জানতে পারবে যাকে ও নিজের আইডল মনে করে সে অ্যাকচুয়ালি একজন অ্যাডিক্ট, নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে ধরে, মাঝ রাত্রিরে ড্রাঙ্ক অবস্থায় অন্য কেউ তাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে, তখন গিনির কেমন লাগবে? কি ইমপ্রেশন হবে ওর ওপরে? না নন্দা, আমি গিনিকে কষ্ট দেওয়ার কথা কোনোদিনও ভাবতেও পারি না। এই কথাটা তুমি অন্তত বলো। আমি জানি দাদা, আমি জানি তুমি ওকে কষ্ট দেওয়ার কথা তো অনেক দূরের কথা, তুমি ওকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারবে না, কিন্তু তুমি তো নিজের থেকে দেবে না। তোমার ভেতরে যে শোক আছে, যে কষ্টটা আছে, সেটা তোমাকে দিয়ে করাচ্ছে এইসব, আর ফিউচারও হয়তো করাবে। দাদা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শোকের মধ্যে দিয়ে আমরা সবাই যাই, এরকম ভয়ানক ভাবে হয়তো নয়, কিন্তু শোক সবার জীবনে আসে। ভুলে যেও না, আমাদের জীবনেও কিন্তু এসেছিল দাদা। দিদির বিয়ের রাত্রিরে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। হঠাৎ করে আমাদের গোটা পরিবার দিদির মুখোপেক্ষী হয়ে গেল, কিন্তু দিদি তখন কিন্তু শোকে ডুবে যায়নি। দিদির দায়িত্বের পথটা নিয়েছিল, দিদির দায়িত্বের হাত ধরে আমাদের সবাইকে ওই সিচুয়েশন থেকে বার করেছিল। আর তুমি কি করছো? তুমি নিজের দায়িত্ব থেকে, নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। এটা তো ঠিক নয়। এর আগেও তোমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখনও কিন্তু তুমি একা যেতনি দাদা, দিদি তোমাকে জিতিয়েছিল, তোমার হাত ধরে অনেক কষ্ট সহ্য করে তোমাকে ওই সিচুয়েশন থেকে বার করেছিল, অনেক অপমান সহ্য করে ডক্টর অনুভব মৈত্রকে নিজের যোগ্য জায়গাটা ফেরত দিয়েছিল। আর তুমি কি করছো আজকে? তুমি জাস্ট এইভাবে দিদিকে অপমান করছো। সারাক্ষণ ড্রিঙ্ক করে, মদ খেয়ে দিদিকে ভোলার চেষ্টা করাটা ঠিক রাস্তা নয় দাদা, এটা হতে পারে না। তুমি দিদিকে অপমান করছো দিনে দিনে এইভাবে। এই যুদ্ধটা তোমাকে নিজেকে জিততে হবে। এখন কোনো আনন্দই নেই যে তোমাকে এই যুদ্ধটা জিতিয়ে দিতে পারবে। তোমাকে নিজেকে শক্ত হয়ে, নিজেকে স্ট্রং করে এই যুদ্ধটা, এই লড়াইটা একাই লড়তে হবে। দিদি তো অনেক কিছু করেছিল তোমার জন্য দাদা,
এবার তুমি একটু চেষ্টা করো না, এই লড়াইটা জিতে, এই চ্যালেঞ্জটা জিতে দিদিকে প্রমাণ করে দাও যে তুমি তার যোগ্য। কিন্তু একবার ভেবে দেখো তো, যেদিন কিনি বড় হবে সেদিন তো ও তোমার মধ্যে একজন আইডিয়ালকে খুঁজবে, একজন ফাদার ফিগারকে খোঁজার চেষ্টা করবে। গিনির ফাদার ফিগার? না না, এইসব এইসব কি ভাবছি আমি? কি ভাবছি আমি? এরকম একটা স্বার্থপর ভাবনা, না না, ছি ছি, আমি এসব ভাববো না। অনুভবকে কেই বা মেনে নেবে এই অবস্থায়? আর কেনই বা মেনে নেবে? না, না, ছি ছি, আমি ভাববো না, আমি কখনো ভাববো না ভাবে, না না। মা, আনন্দে কি তোমার কাছে আছে? ওকে একটু দেখে রাখো, আগলে রেখো। খুব অভিমানী মেয়ে, জানি আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, কিন্তু আমি এটাও জানি ওর আমার কথা খুব মনে পড়ে। আমি যেন এখনো শুনতে পাই ওর আওয়াজ, ওর ডাক, ওর কান্না। খুব ভালোবাসতো যে আমায়, কিন্তু আমি ওকে ভালো রাখতে পারিনি। আমি অযোগ্য ছিলাম ওর ভালোবাসার, কিন্তু আনন্দিত আমাকে খুব ভালোবাসত। রাজু, এ বাবা, কেউ ডাকে নাকি? ভয় পেয়ে গেছি তো। তাই বুঝি? তুমি নাকি ভয় পেয়ে গেছো? সেই, আরে বাবা, ভয় তো আমি পেয়ে গেছি। কেন, তুমি কেন ভয় পেয়েছো? এরকম ভাবে কাউকে না বলে ঘর থেকে চলে আসতে হয়? হ্যাঁ, তুমি আমাকে না বলে এখানে কেন এসছো? জানি না, ইচ্ছে হলো তাই। এমনি তো কারুর এরকম ইচ্ছে হতে পারে না রাজু। আচ্ছা, তুমি যেই রাস্তা দিয়ে এলে সেখানে কিছু চেনা পড়লো? না, চেনা পড়েনি। আচ্ছা রাজু, তোমার বাবা কি কলকাতায় থাকে? আমি জানি না, জানি না। কিন্তু তোমার কথা বলা, তোমাকে দেখে, আর অ্যাক্সিডেন্টের সময় তুমি যে পোশাক পরেছিলে, তাতে আমার ধারণা তুমি এই শহরের। বাড়িটা যেন কোথায় বলেছিলে? আমি তো বলিনি, আমি তো জানি না। ও, বলনি না? কিন্তু রাজু, তোমার বাড়িটা তো আমাদের খুঁজে বের করতে হবে না? দেখো, তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার মা, তোমার বাবা, আরো ভাই বোনেরা আছেন, আরো অনেক লোকজন আছে, তারা তো তোমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করছে। আমাদের তো খুঁজে বের করতে হবে বাড়িটা, তাই না? কেন খুঁজে পেতে হবে? কেন খুঁজে না পেলে কি হবে? সে কি, তা তারা কষ্ট পাবে না? আচ্ছা রাজু, তুমি কি তোমার মা বাবাকে কষ্ট দিতে চাও? হ্যাঁ, তোমার মা বাবা কোথায়? আমার মা বাবা অনেক দূরে থাকেন, বিদেশে, আমার দাদার কাছে। কেন থাকে না তোমার কাছে? তার মানে তুমি আমার মতন, তোমার মা বাবা তোমার কাছে থাকে না। একদম ঠিক বলেছ। আর তাই তো আমি চাই তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, যাতে আমার মতো আর একলা না থাকতে হবে। তুমি আমার কাছে থাকবে না? আমি তো আছি। রাজু, তুমি আমাকে হেল্প করবে তোমার বাবা মাকে খুঁজে বের করতে? আচ্ছা, তুমি কোনো ডাক্তারকে চেনো? আর হ্যাঁ, তোমাকে। আমাকে তো চেনো, আমাকে ছাড়া। ওই বুড়োটাকে? আচ্ছা বেশ, আর কোন সার্জনকে চেন? সার্জেন? আর কে সার্জেন জানি না। কিছু মনে পড়ছে না? না মানে কোথাও যেতে তুমি তোমার বাবা মায়ের সাথে, বা ওই সার্জনের সাথে? বাবা নিয়ে যায়। ওই একটা সাদা, খুব সাদা বড় বাড়ি, আর উপরে না একটা কালো পরী আছে। ওই পরীটা, ওই কালো পরীটা ওই সাদা বাড়িটার মাথাতেই থাকে, ওখানেই থাকে সব সময় উপরে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল ওর বাবা ওখানে নিয়ে যেত। তার মানে তুমি ইন অল প্রবাবিলিটি কলকাতারই। আমি ঠিক ধরেছি। আমি কাল থেকে তোমাকে রোজ নিয়ে বাইরে বেরোবো। তোমায় কিন্তু আমাকে হেল্প করতে হবে রাজু। কোনো জায়গা, কোনো রাস্তা, কোনো বাড়ি, যেটাই তোমার চেনা চেনা লাগবে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, কেমন? এখনো পাঠালো না। কি ব্যাপার? পাঠানোর কথা ছিল এতক্ষণে, গিনিকে পাঠায়নি। একটা ফোন করে দেখি তো। অনুভবদা, হ্যাঁ অনুভবদা বলো। হ্যালো, গিনিকে পাঠালে না তোমরা? নাকি তোমরা সত্যি সত্যি ঠিক করে নিয়েছো যে আর আমার মতো এক মাতালের কাছে গিনিকে পাঠাবে না কখনো? অনুভবদা, ওরম কোনো ব্যাপার নয়, কেন এরম করে বলছো? গিনির শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে ওর? কি আর বলো না, কাল রাত্রির থেকে জ্বর এসেছে, এখন আবার জ্বরটা বেড়ে গেছে। ডাক্তারও বলছে আসতে পারবে না। শোনো না, তুমি একবার আসবে প্লিজ। না 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 না, আমি যাবো না, আমি দেখবো না। আর আমি এখন কাউকে দেখি না, তুমি জানো না? আর অনুভবদা, অন্য কাউকে দেখার মধ্যে আর গিনির মধ্যে তো তফাৎ আছে না? এরকম কেন করছো? প্লিজ একবার এসে দেখে যাও, আমাদেরও তাহলে টেনশনটা কমে যাবে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না যেতে। আরে কি বলি বলো? আমার জন্য হয়েছে, আমিই দোষী। আমার জন্য গিনির এরকম হয়েছে। আমার কাছে যেই আসে তার কখনো ভালো হয় না। যাকে আমি আঁকড়ে ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়। এই কি হলো আবার? এরকম করছিস কেন তুই? পিসিমণি, গিনিকে কখনো আমার কাছে আর আসতে দিও না, কখনো না। গিনি যেন আমার কাছে কখনো আর না আসে। কি বলছিস তুই? কি হয়েছে সেটা বলবি তো? পিসিমণি, তুমি ওদের বারণ করে দিও যেন কখনো গিনিকে আমার কাছে না পাঠায়। গিনিকে আমার থেকে যেন দূরে রাখে সবাই, সব সময়। কখনো যেন গিনিকে আমার কাছে না আনে। এই কি পাগলামি করছিস তুই? গিনির কি হয়েছে? কেন এরকম করছিস তুই? আমি গিনির থেকে দূরে থাকবো সবসময়। আমি গিনির কোনো ক্ষতি হতে দেবো না। আমি গিনির কোনো ক্ষতি অনুভব, হতে দেব না। অনুভব ওই দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল। রাজু, তুমি তোমার বাবার সঙ্গে এখানে আসো। হ্যাঁ, ওখানে একটা মাঠ আছে না? হ্যাঁ আছে তো। আচ্ছা রাজু, বাবা ছাড়া আর কার কার সাথে তুমি এখানে বেড়াতে এসছো? না, শুধু বাবা, শুধু বাবা। তোমার বাবার নাম কি? মানে কি নামে ডাকে? মানে নাম মানে এই দেখো, যেমন আমার নাম সিদ্ধার্থ, তোমার নাম রাজু, তেমন তোমার বাবাকে লোকজন কি নামে ডাকে? মনে নেই, নাম মনে নেই। আচ্ছা বেশ, নাম ছাড়ো। তোমার বাবাকে কি বলে ডাকে লোকজন? মানে ধরো যদুবাবু, সজলবাবু, রামবাবু, শ্যামবাবু, বিশ্বনাথবাবু, মানে কোনো একটা নামে তো কিছু ডাকে নিশ্চয়ই। বিশ্বনাথ, হ্যাঁ? বিশ্বনাথ, বিশ্বনাথ। তোমার বাবাকে লোকজন বিশ্বনাথ নামে ডাকে রাজু? বিশ্বনাথের তো ভুঁড়ি আছে, আমার বাবা তো রোগা। মনে হচ্ছে ঠিক দিকেই যাচ্ছি। বিশ্বনাথ মনে হয় ওর বাবার নাম। কিন্তু দুনিয়ায় এই লাখ লাখ বিশ্বনাথের মধ্যে কি করে ওর বাবাকে খুঁজে বের করব? ঠিক হ্যাঁ, নো প্রবলেম। আজ যেমন এইভাবে বিশ্বনাথ উকি দিয়েছেন, আর সবাইও ঠিক ধরা দেবেন। আর বাকি রইল ওই সার্জন। সার্জনটা কে? ও নিজে নাকি ওর বাবা, মা, হাজব্যান্ড, কে? সামওয়ান ভেরি ক্লোজ, যে ডাক্তার।
সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। নন্দা, ডাক্তারবাবুকে আরেকবার ফোন কর, জ্বর তো কমছেই না। আরে কতবার আর ফোন করে করে ওষুধ খাও বলো তো, মাথা ধুয়েও তোর জ্বর নামছে না। আমি বরং একটা কাজ করি, আমি ডাইরেক্ট গিনিকে নিয়ে ওর হসপিটালেই চলে যাই। ওখানে যদি উনি ফ্রি থাকেন তাহলে ওনাকেই দেখাবো, না থাকলে অন্য কোনো ডক্টর দেখে নেবে। কিন্তু চল আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, চ, আমিও যাই তোর সাথে। আচ্ছা শোন না, বলছি আমিও যাই তোদের সাথে, তোরা পারবি না একা একা। তুমি না বাড়িতেই থাকো, কারণ মা বাড়িতে এসে আবার টেনশন করবে। তুমি বরং ভালো করে বোঝাতে পারবে মাকে। আমরা যাই। আরে দাঁড়িয়ে রইলি কেন, চল। সাবধানে যাবি। হ্যাঁ রাজু, তুমি বাইরেটা ভালো করে দেখতে থাকো। যদি কোনো চেনাশোনা জায়গা মনে হয় আমাকে বলবে, হ্যাঁ? কোনো বাড়িও যদি চেনা লাগে আমাকে বলবে। দেখতে থাকো তুমি, কেমন? কি রে, দেখ না কতক্ষণ বলছে ক্যাব। 2 মিনিট। মেসি, তুই এত টেনশন করিস না, কিছু হবে না গিনি, ঠিক হয়ে যাবে ও। তো যে টাইম লাগবে। মুখ বাড়িও না, এমনি রাখো। সরে এসো, সরে এসো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হঠাৎ দুটো মেয়ের কথা কেন বললো রাজু? এখানে তো কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না, তাহলে কেন বললো? ডক্টর সিদ্ধার্থ মজুমদার, ইয়েস। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ডক্টর মজুমদার আমি কেন এখানে এসেছি। হ্যাঁ, আমি জানি। আপনাদের ধারণা যে আমি এই মেয়েটিকে ইলোপ করে এখানে নিয়ে এসেছি আর এখানে আনার পরে অসামাজিক কাজকর্ম করছি। আই মিন, আপনার কাছে এরকম ধরনের কোনো কমপ্লেন গেছে, রাইট? দেখুন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি, আমি জানি আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না, কিন্তু থানায় যখন একটা ডায়েরি হয়েছে তার খোঁজ তো আমাকে নিতেই হবে। আচ্ছা, ওই মেয়েটির ব্যাপারেই কি বলেছে লোকজন? 1 মিনিট অফিস। রাজু, রাজু একবার এদিকে এসো তো। এই তো, ওনাকে তোমার নামটা বলে দাও তো। কেন এসেছে? ও তো পুলিশ, ও কেন এসেছে? হ্যাঁ, পুলিশ তো। তুমি পুলিশ চেনো? হ্যাঁ, ও খুব বকে। আগের দিন এই লোকটাকে খুব বকেছে, পুলিশ বকে খালি। আমি এক্সট্রিমলি সরি অফিসার। তুমি ভেতরে যাও, যাও। চাও তারামাসি নিয়ে যাও। চাও, আমি আসছি। চলো চলো। তার মানে চারবনি থানায় কেসটা রেজিস্টার করা হয়েছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার সন্দেহ উনি আসলে কলকাতার মানুষ? একদমই তাই। অ্যাকচুয়ালি আমি সব রকম পরীক্ষা নিরীক্ষা করার পরেই ডিসিশনে পৌঁছেছি। স্পষ্ট মনে পড়ছে না, তবুও কারোর সাথে খুব মিল পাচ্ছি। নট শিওর, মুখের মিল তো অনেকের সাথেই থাকে। ঠিক আছে, আমি বরং ওর একটা ছবি নিয়ে যাচ্ছি। কলকাতা পুলিশের কোনো থানায় কোনো মিসিং কমপ্লেট আছে কিনা একবার দেখে নিচ্ছি, আরও চেষ্টা করে দেখি যদি ওনার কোনো খোঁজ পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ অফিসার, আমার খুব হেল্প হবে। আমি আপনাকে এক্ষুনি ছবি ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, থ্যাঙ্কস।
অফিসার, আমার আরেকটা রিকোয়েস্ট ছিল। বলুন। আমি আপনাদের কাছে প্রোটেকশন চাইছি। মানে হঠাৎ করে এই পাড়ার লোকজনরা এসে বাড়িতে যেরকমভাবে হ্যারাস করছে, বিরক্ত করছে, আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছে, এটা বন্ধ হওয়া দরকার। তাই জন্য আমি প্রোটেকশনটা চাই। আসলে কি বলুন তো, কিছু মানুষজন আছে যারা কিনা ভাবে তারাই সমাজের রক্ষক, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সোসাইটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কিছু জিনিস যেগুলো ছকবাঁধা নিয়মের বাইরে হয়, আর যেই হয় তখনই তাদের হারে পড়ে যায়, তাই আলাভাবে সব গেল। আর তাছাড়া এই মেয়েটি রাজু, ও যথেষ্ট ভালনারেবল অ্যান্ড টু বি ভেরি অনেস্ট কোয়াইট অ্যাট্রাকটিভ। তাই আমি চাই না যে আমি যখন বাড়িতে থাকবো না তখন ওর কোনো রকমের কোনো ক্ষতি হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পেরেছি আপনার কনসার্ন, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখে নিচ্ছি পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ।